আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আয়ের থেকে ব্যয়ের সংখ্যাটা বেশি হয়ে যায়, তাই ব্যয়টা যাতে বেশি না হয় বা আয়ের মধ্যের থেকে যাতে আমরা ব্যয় করতে পারি এবং সেই সামান্য ইনকামের মধ্যেও যাতে তার থেকে কিছু সঞ্চয় করতে পারি, সবসময় কিন্তু আমার গৃহবধূরা সেই চেষ্টাই করে থাকি বিভিন্নভাবে। যেমন সংসারের দিক থেকে, সংসারের কাজকর্মের দিক থেকে, সংসারের সমস্ত জিনিস বাঁচিয়ে অন্যান্য অনেক রকমভাবে আমরা চেষ্টা করি যে মধ্যবিত্ত পরিবারে বিলং করেও কিভাবে অল্প ইনকামের মধ্যে একটু কিছু সামান্য কিছু হলেও সেখান থেকে সঞ্চয় করা। সকলকে সুপ্রভাত ও নমস্কার জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আর একটু ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, সময় কিন্তু সকাল ওই 6:30 মতো। তো পিরিয়ডের কারণে এখন কিন্তু বেশ কিছুদিন হলেও যোগায় যাচ্ছি না, তো বাড়িতেই আছি। ভাবছি ইচ্ছে আছে আর দুদিন পরের থেকে আবার যোগা জয়েন করার। তো যাই হোক, সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর কালকে দুধটা না রাত্রেবেলা খাওয়া হয়নি, তো সেই দুধটাই ফ্রিজে ছিল, সেই দুধটা বার করে আজকে একটু চা বানিয়ে নেব। অনেকদিন এমনভাবে কড়া করে চা খাওয়া হয়নি। আসলে সেই চাটা খাওয়া কিন্তু আমি প্রায় ছেড়েই দিয়েছি, আর চিনি খাওয়া তো একদমই বাদ দিয়ে দিয়েছি। তবে কি জানি, অনেকদিন পরে মনে হলো যেন আজকে একটু চা খাই। আর তোমরা সকলেই ভালো মতো জানো যে আমার লিকার চাটা অতটা ভাল লাগে না, মানে যেদিন চা তো আমি মোটামুটি খাই না, তবে যখন চা খাই এই দুধ চাটা একটু আর কি আমার ভালো লাগে। তো আজকে একটু আদা, একটু এলাচ দিয়ে কিন্তু আজকে চাটা কড়াভাবে করে নেব। আর এদিকে দুটো গ্লাসে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম অন্বেষার জন্য আর আমার জন্য। দুটো গ্লাসে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। অন্বেষারটা অন্বেষাকে দিয়ে দেবো, ওটা খেয়ে নেবে সকালবেলা, আর আমারটা আমি ঢেকে রাখবো। চাটা খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আমি এটা খাবো, কারণ সকালে কিছুতেই এত সুন্দর একটা মশলাদার চা, মানে এলাচ আর আদা দিয়ে যে একটা সুন্দর স্মেল তৈরি হয়েছে চাটার মধ্যে, এই চায়ের স্বাদটাকে একদম নষ্ট করতে চাইনি। তাই চিয়া সিডটাকে ঢেকে রেখে প্রথমে কিন্তু দুজনে মিলে চা খেয়ে নিয়েছিলাম। আর ছেলেও বাড়িতে আজকে, ছেলের ম্যাম আসেনি, কালকে আসবে আবার, তো ছেলেও কিন্তু 1 কাপ চা খেয়েছিল। তো যাই হোক, চাটা খেয়ে মাত্র একটু মেশিনে বসেছি, অমনি আমাকে ডাকতে এসেছে। তার কারণ আমাদের পাড়ায় এবছর প্রথম মহিলা সমিতির উদ্যোগে হচ্ছে দুর্গাপুজো, আজকে তারই খুঁটি পুজো। আসলে আমাদের পাড়ায় এবছরে হচ্ছে প্রথম দুর্গাপুজো, কারণ এর আগে আমাদের পাড়ার একটু আশেপাশে, মানে আমরা যদি অঞ্জলি দিতে চাইতাম তাহলে কিন্তু আমাদের অনেকটা দূরে গিয়ে অঞ্জলি দিতে হতো। তবে এবছর আমরা সকলেই মহিলা সমিতির, মানে মহিলারা মিলে উদ্যোগ নিয়ে কিন্তু এবার দুর্গাপুজোটা প্রথম চালু করলাম। দেখা যাক প্রথম বছর কেমন কি করে হয়। তো প্রথম একটা কাজ শুরু করতে গেলে আমরা জানি যে অনেকটাই আর কি অসুবিধার সম্মুখীন হতে হয়, তার কারণ সেই বিষয়টাতে আমরা কোনো কিছুই জানি না। তবে কাজটা করতে করতে কিন্তু সেই বিষয়ে অনেকটাই আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলি, পরবর্তীতে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হয় না। তো দেখা যাক দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা কতটা কি করতে পারি। আশা আছে, ইচ্ছে আছে, কিছু না হলেও মায়ের পুজোটা কিন্তু নিয়ম নিষ্ঠাভাবে করব। তো যাই হোক, খুঁটি পুজো করে বাড়ি চলে এসেছিলাম। আর এখন সামনে দুর্গাপুজো, যেহেতু আমাদের বাড়িতেও কাজের ভীষণ প্রেশার, তাই সংসারের কাজের থেকে বেশি কিন্তু মেশিনের কাজটা আমাকে করতে হচ্ছে। আর সবাই আমরা জানি যে একটা সিজন আসে, প্রত্যেকটা কাজেরই একটা করে সিজন আসে। তো আমাদের কিন্তু এই কাপড়ের ব্যবসা, মানে শাড়ির ব্যবসাটা, আমরা সকলেই জানি শাড়িটা কিন্তু পুজোতে বেশি বিক্রি হয়। তাছাড়া পয়লা বৈশাখ, ষষ্ঠী, এইসব সিজনে কিন্তু বেশি বিক্রি হয়। আর বাদবাকি সময়গুলোতে কিন্তু কাপড়ের বাজার খুব মন্দা যায় বললেই চলে। তো সেক্ষেত্রে এই সিজনে যদি আমরা একটু কাজ না করি তাহলে কিন্তু আমরা সব দিক থেকে পিছিয়ে পড়ব। আর পিছিয়ে পড়া মানেই কিন্তু সব দিক থেকে পিছিয়ে পড়া, আর একবার যদি পিছিয়ে পড়া যায় সেখান থেকে ওঠা কিন্তু ভীষণ কষ্টকর। তাই আমরা সবসময় চেষ্টা করি যে যখনকার যেই কাজটা, সেই কাজটাকে একদম ধরে বেঁধে চেপে রাখার। আর সেটা যদি আমরা কখনো করে উঠতে পারি তাহলে জীবনের অগ্রগতির পথ কিন্তু কেউ আটকাতে পারবে না। যাই হোক, আজকে ওই খুঁটি পুজো দেখে এসে একটু দেরি হয়ে গেছিলো। সকালে ডাল ভাত রান্না করে অনেকক্ষণ মেশিন চালাচ্ছিলাম, চালিয়ে তারপর আজকে একটুখানি রান্না করব পেঁপে আলু দিয়ে মটর ডালের বড়া করে তরকারি। আসলে বেশ কিছুদিন হলো এভাবেই কিন্তু আমরা চলছি। সকালে গরম গরম সেদ্ধ ভাত বা ডাল ভাত খেয়ে নিচ্ছি, আর একটা তরকারি কিন্তু করছি, সেটা দুপুরবেলা। আর সকালের একটু
ডাল বেঁচে থাকছে ওটা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। ওই যে প্রথমেই বললাম যে মধ্যবিত্ত ঘরের গৃহবধূরা আমরা অনেক রকমভাবে কিন্তু সংসার থেকে আয় করে থাকি। যেহেতু সামনে দুর্গাপূজা, এখানে বাড়ির সামনে পুজো হচ্ছে, ওখানে দিতে হবে, আবার ধরো বাচ্চাদের জামা কাপড় অনেক কিছু আছে। তো এখন যদি যেহেতু তোমাদের দাদাভাই আমাকে সংসারে যে বাজার খরচটা আমার হাতে তুলে দেয়, তো আমি যদি এইভাবে একটু চেষ্টা করি এখান থেকেও যতটা সম্ভব 20 টাকা হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক একটু একটু করে বাঁচাতে পারি, তাহলে হয়তো পুজোর সময় গিয়ে এই টাকাটা আমার অনেকটাই কাজে লাগবে। এক্সট্রা করে কিন্তু হাজবেন্ডের কাছে হাত পাততে হবে না। তাহলে কি হবে, আমার গড় হিসাবটা কিন্তু একই রকম থেকে যাবে। কোথাও থেকে কোথাও কিন্তু আয়ের থেকে ব্যয়টা একটু বেশি হবে না। যাই হোক, গল্পে গল্পে রান্নাটা বসিয়ে দিয়ে বিছানাটাও তুলে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। বিছানা তোলা বলে আগের দিন হচ্ছে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, সেটা পাতা হয়েছিল না। তো প্রথমে আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে, অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে, আগে তাড়াতাড়ি করে কিন্তু বেড কভারটা পেতে নিয়েছি। তার কারণ ঘরে বিছানার চাদর না পাতা থাকলে কিন্তু একদম ভালো লাগে না। সব থেকে খারাপ লাগে ঘরে যদি বিছানার চাদরটা না পাতা থাকে। বেড কভারটা পরিষ্কার করতে করতে আমার কিন্তু ওদিকে বড়া তরকারিটা হয়ে গেছিলো। একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে একটু ঘি ছড়িয়ে ঢেকে রেখেছিলাম। তারপর দেখো বাসনপত্রগুলো বার করে ধুয়ে এখন কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছি। আমাদের মতো হাউসওয়াইফদের হাতেই কিন্তু থাকে সংসারের মূল চাবিকাঠি। তাই আমরা চেষ্টা করলে কিন্তু সংসারকে ধ্বংসের পথেও নিতে পারি, আবার আমরাই চেষ্টা করলে কিন্তু সংসারকে আরো সুন্দর করতে পারি। সমস্ত টেকনিকটা কিন্তু আমাদের মধ্যেই। তবে আমাদের প্রত্যেকটি গৃহবধূদেরই উচিত সংসারকে আরো কিভাবে আয় উন্নতির পথে এগিয়ে নেওয়া যায়। কারণ আমার সংসারকে আমি যতটা আয় উন্নতির পথ দেখাতে পারবো, আমার সন্তানরাও কিন্তু ঠিক ততটা ভালোভাবে মানুষ হবে। কথাই আছে, বড়দের দেখে কিন্তু ছোটরা শেখে। আজকে আমরা যেমনভাবে সংসার চালাবো বা যেমনভাবে সংসারের সমস্ত কাজকর্মগুলোকে মেনটেন করব, বাচ্চারা কিন্তু সেই শিক্ষাই শিখবে এবং সেইভাবেই কিন্তু বড় হবে। আমরা যদি ফেলে চড়ে খাই বা ফেলে চড়ে সমস্ত কাজকর্ম করি বা অনেক অপচয় করি, জিনিস নষ্ট করি, বাচ্চারা কিন্তু আমাদের দেখে তাই শিখবে। তখন যদি আমরা বাচ্চাদের একটা কিছু শেখাতে যাই, বাচ্চারা কিন্তু উল্টে আমাকে জবাব দেবে, মা তুমি তো এভাবেই কাজটা করেছিলে, এই জন্য তোমারটা দেখে আমিও করেছি। তো আমাদের কিন্তু সন্তান হওয়ার পরে বা সন্তানরা একটু বড় হওয়ার পরে অনেকটা সচেতন হয়ে কাজ করা উচিত। কারণ আমাদের মতো বড়দের বা গার্জেনদের অনুসরণ করেই কিন্তু বাচ্চারা ছোট থেকে বড় হয়। তাই আমাদের সংসার করতে গেলে এবং সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে গড়ে তুলতে গেলে অনেক টেকনিক ফলো করে কিন্তু চলা উচিত। আর এই টেকনিকগুলো কিন্তু কেউ কাউকে শিখিয়ে দেয় না। যদিও সংসারে সবার কাজ একরকম থাকে, তবে তার ধরন বা করার নিয়ম বা সে কিভাবে চালনা করবে পুরোটাই কিন্তু থাকে তার ভেতরে। বর্ষার মধ্যে তো গাছে ফুল ফোটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে দেখলাম কিছু ফুল ফুটেছে, সেগুলো তুলেই কিন্তু গোপুসোনাকে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর 2 দিন, তারপরে ভালো করে মাথা শ্যাম্পু করে স্নান ধান করে সকল দেবদেবতার কিন্তু পুজো দিতে পারবো। মনটা ভীষণই খারাপ লাগছে, তার কারণ তোমরা দেখোই সব সময় এই ভোলে বাবাকে আমি কিন্তু কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিই। আর এখন কয়েকদিন হলো আমি পুজোটাই দিতে পারছি না। তবে যাই হোক, কথিত আছে, গীতায় পড়েছি, স্বয়ং শ্রী ভগবান কৃষ্ণের পুজো দিলে সমস্ত ঠাকুর বা সমস্ত দেবদেবতাই কিন্তু সেই পুজো পান। সমস্ত পুজোর আধারই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ, জগতের সৃষ্টিকর্তা। যাই হোক, স্নান ধান করে কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছিলাম। গোবিন্দর চরণে ফুল অর্পণ করে প্রসাদ দিয়ে তারপরে কিন্তু এই যে তোমার দাদাভাইয়ের গেঞ্জি দুটো কাচলাম, তখন দেখতেই পেলে। তো গেঞ্জি দুটোকে মানে উজালা দিয়ে এখন কিন্তু এই যে মেলে দিলাম রোদ্দুরের মধ্যে। হালকা রোদ্দুরটাও কমে এসছে, তাই কিন্তু মেলে দিয়েছি। আর গেঞ্জিগুলো অল্প একটু জল ঝরে একটু ঝরঝরা হলেই কিন্তু ঘরের ভেতরে নিয়ে মেলে রাখবো। এতে করে গেঞ্জির রংটাও নষ্ট হবে না, গেঞ্জিটাও অনেকদিন কিন্তু ভালো থাকে। ছাদ থেকে নামার সময় দেখলাম অন্বেষার ঘরটা একটু অগোছালো হয়ে আছে। সকালে এই ঘরটা আমি বিছানা তুলে পুজো দিয়ে বেরিয়ে যাই, আর কিন্তু এই ঘরে আসা হয় না। তবে অন্বেষা ওই যে পড়াশোনা করে, তো পড়াশোনা করে তাড়াহুড়ো করে পড়তে বেরিয়ে যায়, আর তারপরে কিন্তু এই ঘরটা অগোছালো হয়ে থাকে। এবার আজকে যেহেতু দুপুরবেলা আমি এই ঘরে চলেই এসেছি আর ঘরটা দেখছি অগোছালো হয়ে আছে, সেহেতু কিন্তু একটুখানি পরিষ্কার করে
করে রেখে দিচ্ছি। তার কারণ ওর এই ঘরে তো হাতই দেওয়া যায় না। ও যখন তখন পড়তে বসে, যখন তখন ওর কোন খাতাপত্র বই লাগে, আমি তো অত শত কিছু বুঝি না বা জানি না, এই জন্য ওর খাতা বইপত্রে আমি কিন্তু সহজে একদমই হাত দিই না। তো ওটা ওই গুছিয়ে রাখে। তবে মাঝে মাঝে ও যখন বাড়ি না থাকে আমি কিন্তু একটু একটু করে জিনিসগুলো পরিষ্কার করে ঘরটাকে পরিষ্কার করে রেখে যাই। কারণ ওর আশায় যদি আমি ঘর দুয়ার ফেলে রাখি তাহলে ঘর কিন্তু একদম ডাস্টবিনে পরিণত হয়ে যাবে, ঘর আর ঘর থাকবে না। যাই হোক, আমার এই ঘরের মধ্যে তেমন কিছুই নেই। এখানে এই যে ঠাকুর পাতা, এখানে অন্বেষার একটা বইয়ের টেবিল, আর এখানে ছোট্ট একটা কাঠের চৌকি, এই ব্যাস। ওই দিনের বেলা ঘুমায়, শোয়, একটুখানি গড়াগড়ি করে, পড়াশোনা করে, এই কারণে। আর এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটাতে বসে অন্বেষা পড়ে। আর এই চেয়ারটাতে কিছু এক্সট্রা জামা কাপড় সেগুলো কিন্তু ভাঁজ করে রাখা হয়। এই হচ্ছে আমার এই উপরের ঘর। মানে কোনো রকমই কোনো জিনিসপত্র নেই, ওই ভাঙাচোরা দুই একটা জিনিস, এটা দিয়েই আমি কিন্তু পরিষ্কারভাবে গুছিয়ে রাখি। আসলে জিনিসপত্র ভাঙাচোরা বা নতুন এটা ম্যাটার করে না, জিনিসপত্র আমি কতটা যত্নে রাখতে পেরেছি এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, ওই মাসকাবারি কিছু গ্রসারি আইটেম শেষ হয়ে গেছিলো, তো সেগুলো নিয়ে এসছে। আর এভাবে যদি মাসকাবারি মুদিখানার সদাইগুলো একটু কষ্ট করে আনা যায় তাহলে দেখবে বছর শেষে বা মাস শেষে কিন্তু আমাদের অনেক টাকা সেভিংস হয়। এই যেমন ধরুন আমাদের শ্যাম্পুর পাতা একবারে নিয়ে আসে, একটা চেনে শ্যাম্পু থাকে 16টা। তো আমরা সবাই জানি ট্রেসমি শ্যাম্পু এক একটা পাতার দাম 2 টাকা করে। তবে 16টা পাতার দাম কিন্তু যখন আমি একবারে আনি 25 টাকা নেয়, এতে কিন্তু আমার 7 টাকা সেভিংস হয়। তো এভাবে যদি 7 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা করে প্রত্যেকটা সদাইয়ের থেকে একটু একটু করে সেভিংস হয় তাহলে কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যায়। আর মধ্যবিত্ত পরিবারে এভাবে একটু টেকনিক করে বা বুদ্ধি করে চললে কিন্তু অনেক টাকা বাঁচানো যায়। হাজার হাজার লক্ষ লক্ষ না গেলেও কিছু টাকা বাঁচানো যায়, যেটা পরবর্তীতে আমাদের সংসারের কাজে প্রয়োজন হয়। এখনকার মতো টাটা।